আসসালামু আলাইকুম। আমরা পূর্বে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা মাইক্রোসফট এক্সেলের হোম থেকে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট এই ৩টা গ্রুপ সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলের প্রতিটা সেল এক্সেল থেকে যদি আমরা অন্য সেলে মুভ করতে চাই, যদি আপনি ভার্টিক্যালি এক্সেল থেকে আরেক সেলে যেতে চান, যেমন বি থেকে সিতে যাবেন, তাহলে আপনি কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করবেন। দেখেন ট্যাব এক্সেল থেকে আরেক সেলে যাচ্ছে। এরপর যদি আপনি নিচে নিচে যেতে চান, যেমন এটা 3 আছে, 3 থেকে 4 যেতে যাচ্ছেন, তবে আপনি এন্টার ক্লিক করবেন। এন্টার দেখেন নিচে নিচে যাচ্ছে। আবার যখন ট্যাব ক্লিক করব পাশাপাশি যাবে। এন্টার ক্লিক করলে নিচে নিচে যাবে। এটা তো বুঝলাম। এখন চলুন আমরা আসি এখন ক্লিপবোর্ডে। ক্লিপবোর্ডের মধ্যে 4টা অপশন। প্রথম অপশনটি হচ্ছে পেস্ট, দ্বিতীয় অপশনটি কাট, তৃতীয় অপশনটি হচ্ছে কপি, আর শেষ অপশনটি হচ্ছে ফরম্যাট প্রিন্টার, যেগুলো আমরা ওয়ার্ডের ক্ষেত্রে দেখেছিলাম। ওয়ার্ডে যে কাজ এক্সেলে একই কাজ। আপনি ধরেন এখানে 1 2 3 দিলেন। 1 2 3 আপনি যদি এই সেলটাকে কপি করতে চান, তাহলে সেলে ক্লিক করে কন্ট্রোল সি কপি করলে এখানে দেখেন একটা দাগ ঘুরতেছে। এটাকে ধরেন আপনি ই সেলে পেস্ট করবেন, তাহলে কন্ট্রোল ভি, যেটা হচ্ছে শর্টকাট। এখন যদি আপনি এখান থেকে করতে চান, তাহলে আমরা এই সেলে আসবো, এখান থেকে কপি, দেখেন কপি হয়েছে। আবার যদি এখানে পেস্ট করতে চাই, এখানে আসার পর পেস্ট, এখানে দেখেন পেস্ট হয়েছে। এরপর আপনি যদি এই সেলটাকে আবার কাট করতে চান, এই সেলটাকে আমরা কাট করব, তাহলে এইখান থেকে কাট, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, কাট করলাম, দেখেন ঘুরতেছে। আমরা যদি এখানে পেস্ট করতে চাই, তাহলে ভি, এখান থেকে কাট হয়ে এখানে পেস্ট হয়ে গিয়েছে। ফরম্যাট পেন্টার মাধ্যমে আমরা যদি এখান থেকে ফরম্যাট করি, এখান থেকে আমরা ফরম্যাট নিলাম, আর এটাকে আমরা ব্ল্যাক নিলাম। এখন আমরা এই ফরম্যাট পেন্টার নিলাম। ফরম্যাট পেন্টার নেওয়ার পর আমরা যদি এটার উপর পেন্ট করি, তবে এটা পেন্টার হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি ফরম্যাট পেন্টার করতে পারবেন। এরপর গ্রুপটা হচ্ছে ফ্রন্ট গ্রুপের প্রথম অপশনটি হচ্ছে ফ্রন্ট নেম। আমরা এটা মার্ক করি। এখান থেকে আমরা ফ্রন্ট নেম চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো ফ্রন্ট আছে। আমরা যদি অ্যাড ওভারটা নিই, তবে এখানে দেখেন একটু বোল্ড হয়ে গিয়েছে। আবার যদি আমরা এখান থেকে এটা আরবি নিই, তাহলে আরবি। আবার এখান থেকে ধরেন আপনি এটা নিলাম লাটো, তবে এখানে দেখেন ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপর অপশনটা হচ্ছে ফ্রন্ট সাইজ। আমরা এখান থেকে ফ্রন্ট সাইজ বাড়াতে পারবো। এখানে দেখেন বাড়াচ্ছে, অনেক বড় হয়ে গিয়েছে। আবার এখানে চাইলে আপনি কাস্টম আপনি নিজের মতো নিতে পারবেন। যেমন আমরা এখানে 120 নিলাম, 120 ফ্রন্ট হয়ে গিয়েছে। আবার এখানে কমাতে চাইলে আমরা এখান থেকে 10 নিলে 10-এ চলে আসবে, 16 নিলে 16-তে চলে আসবে। এরপর এই অপশনটা হচ্ছে এক্সাইজ করে বাড়বে। আমরা এখানে 16 আছে, 16-র পরে 18, দেখেন 18-র পরে 24। আমরা যদি এখানে লক্ষ্য করি 18 পরে কত 20, এখানে 20-এ চলে যাবে, 20, 22। এখানে যে সিরিয়ালটা আছে ওই সিরিয়াল অনুযায়ী বাড়বে। আবার এটা করলে এক এক করে কমবে। এর পাশের অপশনটি হচ্ছে বোল্ড। আমরা এটাকে মার্ক করি। আমরা এই দুইটাকে মার্ক করলাম, মার্ক করে এখানে বিতে ক্লিক করলে এটা বোল্ড। আবার বিতে ক্লিক করলে এটা নর্মাল আসবে। আমরা এখান থেকে একটা নর্মাল ফন্ট নিই, কালিব্রি নিলাম, এটা দেখেন নর্মাল। আমরা এখান থেকে এবার বোল্ড করি, দেখেন বোল্ড হচ্ছে। আবার ক্লিক করলে বোল্ডটা চলে যাচ্ছে। এখানে ক্লিক করলে ইটালিক হবে, আবার ক্লিক করলে ইটালিক চলে যাবে। ইউতে ক্লিক করলে এর নিচে আন্ডারলাইন আসবে, আবার ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, প্রতিটা সেল টেবিলের মতো, কিন্তু এখানে কোনো বর্ডার নেই। আমরা যদি বর্ডার দিতে চাই, যে যে সেলগুলোতে বর্ডার দেবো সেটা প্রথমে মার্ক করব। ধরুন আমরা এতটুকু মার্ক করলাম। মার্ক করে আমরা এখান থেকে অল বর্ডার, দেখেন চারপাশে একটা বর্ডার চলে আসছে। এখানে লক্ষ্য করেন এখানে কোনো বর্ডার নেই, যদিও টেবিলের মতো, এখানে কিন্তু কোনো বর্ডার নেই। আবার এখানে লক্ষ্য করেন এটা একটা বর্ডার চলে আসছে। আবার বর্ডার তুলে দিতে চাইলে এখান থেকে নানে ক্লিক করবো, নো বর্ডার চলে যাবে। এই অপশনটা হচ্ছে ফিল কালার। এখানে আমরা ফিল কালার ব্যবহার করেছি। ফিল কালার তুলে দিতে চাইলে আমরা এটা মার্ক করি। মার্ক করার পর আমরা এখান থেকে নো ফিল কালার দেখুন চলে গিয়েছে। এরপর অপশনটি হচ্ছে এখানে টেক্সট কালার। আমরা যদি টেক্সট কালার চেঞ্জ করতে চাই, এটা মার্ক করি। টেক্সট কালার এখান থেকে আমরা রেড নিলাম, তবে এখানে দেখেন রেড। এর ভিতরে যতগুলো টেক্সট লেখা থাকবে, যেমন এখান থেকে আমরা 2 3 4 রেড আসতেছে। আমরা যতটুকু মার্ক করেছিলাম তার ভিতরে কিন্তু রেড আসবে। আমরা এই অংশটুকু কিন্তু মার্ক করিনি।
এখন ধরেন আপনি এই অংশটুকুর মধ্যে লিখতে যাচ্ছেন, তাহলে কিন্তু ব্ল্যাক আসবে। এখানে দেখেন ব্ল্যাক আসতেছে। আবার যখন এই অংশের ভিতরে লিখবেন আবার কিন্তু রেড আসবে। জিনিসটা মাথায় রাখবেন, আপনি যতটুকু এরিয়া মার্ক করে সিলেক্ট করবেন ঠিক ততটুকু এরিয়ার মধ্যেই কিন্তু এই কালারটা আসবে। আবার এখানে বাইরে আসেন, এখানে লেখেন, আবার ব্ল্যাক আসবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের নাম্বার যেই সেলগুলো আছে, সেলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, যেখানে আমাদের এই সেলগুলো অনেক ছোট। আবার এখানে লক্ষ্য করেন এই ঘরগুলো কিন্তু আবার এই ঘরগুলোর চাইতে বড়। আমরা এই ঘরগুলোকে সমান করার জন্য প্রথমে আমরা এটাকে অল মার্ক করতে পারি। আপনি এখানে যে 1 আর এ এর মাঝখানে একটা ঘর আছে, এখানে যদি ক্লিক করি অল মার্ক হয়ে যাবে। অল মার্ক হওয়ার পর আমরা এ এবং বি অথবা বি সি যাই ধরেন, এ বি সি ডি যেগুলোই হোক, আপনি এ এবং বি এর মাঝখানে যদি ডবল ক্লিক করেন তবে সেটা ছোট হয়ে যাবে। আমার যতটুক টেক্সট ঠিক ততটুকু জায়গা নেবে। এখন ধরেন আপনি অল মার্ক করলে এ এবং বির মাঝখানে ক্লিক করলে কাজ হবে। আপনি যদি অল মার্ক না করেন তবে সেক্ষেত্রে আপনি ডি ই এফ, আমরা এই তিনটা ঘরের মধ্যে যাচ্ছি, তাহলে ডি ই এফ মার্ক করে ডিই অথবা ই এফ এর মাঝখানে আপনি ডবল ক্লিক করেন, দেখেন এই ঘরটা যেমন ছিল এই ঘরটার সমান এই ঘরগুলো হয়ে গিয়েছে। এখন আবার অল মার্ক করে আমরা যদি এখানে ডবল ক্লিক করি তবে এখন দেখেন এই ঘরটা ছোট হয়ে আসে, এই ঘরটাকেও ছোট করতে হবে। আবার অল মার্ক করি, এইখানে ডবল ক্লিক করি, আমরা এখানে ডাবল ক্লিক করি, এর মাঝখানে করি, দেখেন এখন যখন এটা মার্ক করে ডাবল ক্লিক করলাম এটা ছোট হয়ে আসছে। আবার এটাকে আমরা অল মার্ক করে যদি বি এবং সি এই ঘর এতটুকু বাড়াই তাহলে এখানে দেখেন এ মানে এই ঘর থেকে এ থেকে যখন আমি ডিতে আনলাম ঘরটা অনেক বড় হয়ে যাচ্ছে। শুধু এই ঘরটা না, এখানে প্রতিটা ঘর বড় হয়ে যাবে। ছেড়ে দিলাম, দেখেন প্রতিটা ঘর বড় হয়ে গিয়েছে। আবার 1 আর 2 অথবা 2 আর 3 এখানে ধরে আমরা যদি নিচে নিয়ে আসি তাহলে আমার এটা প্রতিটা ঘর হয়ে যাবে। এখানে দেখেন প্রতিটা ঘর, কারণ হচ্ছে আমাদের এখানে অল মার্ক করা আছে। আমরা এখন যদি আবার 1 এবং 2 এর মাঝখানে ডাবল ক্লিক করি আবার ছোট হয়ে যাচ্ছে, এবং এর মাঝখানে ক্লিক করলে আবার ছোট হয়ে যাবে। মানে আমার যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা নিয়েছে, দেখেন যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা নিয়েছে। আবার ক্লিক করি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ধরেন আপনার জায়গাটা ছোট লাগতেছে, তবে যতটুকু আপনার জায়গা লাগবে আপনি ততটুকু জায়গা মার্ক করে ডাবল ক্লিক করবেন। আপনি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন এখানে সেলগুলোর উপরে আছে আমার প্লাস আইকনটা অন্যরকম। আমরা যখন এ এবং বি এর মাঝখানে চলে যাব, বি এবং সি এর মাঝখানে চলে যাব, দেখেন এইখানে প্লাস চিহ্নটা কিন্তু অন্যরকম। আমরা বি এবং সি থেকে এই ঘরটা বড় করতে পারবো, এইখান থেকে টেনে টেনেও বড় করতে পারবো। আপনি এভাবে বড় ছোট করতে পারবেন। ধরেন আমরা এই সেলে লিখতে যাচ্ছি, সেলটাতে কার্সরটা দেখতে যাচ্ছি, তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করেন, কার্সরটা এখানে দেখতে পাবেন। অথবা আপনি এখানে ফর্মুলা বারে ক্লিক করেন, তবে এখানে দেখবেন কার্সরটা এখানে দেখা যাচ্ছে। এখন আপনি এখানে যাই কিছু লেখেন এখানে চলে আসতেছে। এইখানে ক্লিক করে আপনি লিখতে পারবেন, অথবা আপনি এখানে ক্লিক করে ফর্মুলা বারে যদি কোনো কিছু লেখেন সেটা এখানে চলে আসবে। এরপর অপশনটি হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে আসি। ধরুন আমরা এটা অল মার্ক করি, অল মার্ক করে আমরা ঘরগুলো একটু বড় করি। বড় করার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন আমার এই টেক্সটগুলো নির্দিষ্ট কিছু দেখেন, এখানে এইচডি যে টেক্সটটা লিখেছি এটা হচ্ছে ডান পাশে সরে আছে, এটাও ডান পাশে, আবার এটাও ডান পাশে। আমরা এখানে যে সংখ্যাগুলো নিয়েছি এগুলো বাম পাশে। এখন আপনি যদি এগুলোকে অ্যালাইনমেন্ট করতে চান, আপনি উপরে নিচে ডানে বামে কোথায় রাখতে চান আপনার টেক্সটগুলো সেটা যদি দেখতে চান, আপনি যতটুকু এরিয়ার মধ্যে কাজ করতে চাচ্ছেন সেই এরিয়াটা প্রথমে মার্ক করতে পারেন, অথবা আপনি পুরো ডকুমেন্ট জুড়ে চাইলে এখানে অল মার্ক করেন। অল মার্ক করার পর এখানে দেখেন তিনটা অপশন। প্রথমটা হচ্ছে টপ অ্যালাইন্ড, সেন্টার, বটম। আপনি যদি এখানে লক্ষ্য করেন আমাদের টেক্সটগুলো সব কিন্তু বটমে। আপনি যদি টপে দিতে চান টপে ক্লিক করেন, দেখেন টপে চলে আসছে। যদি সেন্টার আনতে চান তাহলে সেন্টার। প্রথমটা হচ্ছে লেফট অ্যালাইন, পরেরটা হচ্ছে সেন্টার, এরপরটা হচ্ছে রাইট অ্যালাইন। আমরা যদি লেফটে ক্লিক করি তবে দেখেন সবকিছু লেফটে চলে আসে, এগুলো সব লেফটে। সেন্টারে ক্লিক করলে সেন্টার, রাইটে ক্লিক করলে রাইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কীভাবে করে অ্যালাইনগুলো সেট করবেন। আপনি যদি
সেন্টারে যান, তবে এখান থেকে সেন্টার, এটা হচ্ছে সেন্টার, সেন্টার সেন্টার, এটা হচ্ছে লেফট সেন্টার, এটা হচ্ছে রাইট সেন্টার, কারণ আমরা উপরে সেন্টার করে রেখেছি। আমরা যদি এখানে টপ দিয়ে রাখি তাহলে এটা টপ লেফট, সেন্টার লেফট, রাইট লেফট। আবার যদি এটা বটম নিয়ে আসি তাহলে বটম রাইট, সেন্টার লেফট। এভাবে করে আপনি এগুলো সিলেক্ট করে রাখতে পারেন। এরপর অপশনটা হচ্ছে ওরিয়েন্টেশন। যেমন ধরেন আমরা এখানে লার্ন এলি, LEARN, লার্ন এলি, এটা নিলাম। এটা নেওয়ার পর এখান থেকে টিক মার্ক দেবো। আমরা এখানে অ্যারোতে ক্লিক করি। অ্যারোতে ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে ওরিয়েন্টেশনগুলো আছে। আমরা এখান থেকে যদি প্রথম অ্যাঙ্গেলটা নিই তবে এখানে দেখেন লার্ন এলি, আমরা এখান থেকে একটু বড় করি, লার্ন এলি। আবার এখান থেকে যদি দ্বিতীয়টা নিই তবে এখানে দেখেন দ্বিতীয়টা আসতেছে। এরপর যদি ভার্টিক্যাল নিই, ভার্টিক্যাল ট্যাক্স, আমরা এখানে আরেকটু বড় করলাম। এরপর এখান থেকে যদি রোটেট নিই, আবার এরপর এখান থেকে যদি ডাউন নিই তবে ডাউন, এখান থেকে যদি ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এখান থেকে আমরা কীভাবে নিতে যাচ্ছি সেটা এখান থেকে দেখে এখানে দেখেন 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে ওকে করলে এখানে দেখবেন 3 2 1 0 0 ডিগ্রি, ওকে। এখানে দেখেন 0 ডিগ্রি। এখন যদি আমরা এখান থেকে 90 ডিগ্রি নিতে চাই, আবার এইখান থেকে এতটুকু নিলাম, ওকে। দেখেন এইভাবে করে আপনি ওরিয়েন্টেশনগুলো সেট করতে পারবেন। এরপর অপশনগুলো হচ্ছে ইন্ডেক্স, ডিক্রিজ ইন্ডেক্স, আর একটা হচ্ছে ইনক্রিজ ইন্ডেক্স। আমরা যদি ডিক্রিজ ইন্ডেক্স আর ইনক্রিজ ইন্ডেক্স নিতে চাই তবে এখানে ডাবল ক্লিক করব, তবে আমার এখানে টেক্সটটা শো করতেছে। অথবা আপনি এখানে সেলে ক্লিক করেন, সেলে ক্লিক করে ডিক্রিজে ক্লিক করেন, দেখেন। আবার এটাতে ক্লিক করেন। আমরা যখন ওয়ার্ডে কাজ করেছিলাম সেখানে আমরা এগুলোর সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়েছিলাম। এগুলো ওয়ার্ডেই বেশিরভাগ কাজ করা হয়, এক্সেলে তেমন একটা কাজ নেই এগুলোর। এরপর অপশনটি হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন লেফট টু রাইট, রাইট টু লেফট। টেক্সট ডেকোরেশন থাকে দুটো, লেফট টু রাইট, রাইট টু লেফট। আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি তবে এখানে দেখেন লেফট টু রাইট, রাইট টু লেফট। এক্সেল আরেকটা বেশি, এটা হচ্ছে কনটেক্স। কনটেক্স এটা মাঝখানে। যদি এখানে আসি, এখানে যদি আমরা লেফট টু রাইট করি তবে লেফট টু রাইট, রাইট টু লেফট করি তাহলে রাইট টু লেফট। সাধারণত আরবি লেখাগুলো রাইট টু লেফট হয়, তবে সেক্ষেত্রে আপনি যদি এক্সেলে কোনো আরবি লিখতে চান অথবা উর্দু লিখতে চান তবে সেক্ষেত্রে আপনি রাইট টু লেফট করবেন, নয়তো এখানে কনটেক্সে থাকে, কনটেক্স থাকবে। এরপর অপশনটি হচ্ছে ওয়ার্ড টেক্স। ওয়ার্ড টেক্স হচ্ছে আপনি যে একটি সেলের মধ্যে একাধিক লাইন লিখেছেন সেটা আপনি ওয়ার্ড টেক্সের মাধ্যমে দেখতে পাবেন। যেমন ধরেন ওয়ার্ডে আসি, যেমন ধরেন আমরা ওয়ার্ড থেকে কিছু লাইন কপি করে নিয়ে আসি। আমরা এখানে প্রথম লাইনটা কপি করলাম, কন্ট্রোল সি, এখানে আমরা পেস্ট করব কন্ট্রোল ভি। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে আমার লাইনটা দেখেন অনেক বড়, আমার একটা সেলের মধ্যে কিন্তু এটা আসেনি। একটা সেলে আনার জন্য আমি এখান থেকে ওয়ার্ড টেক্সে ক্লিক করব, তবে এখানে দেখেন পুরো লাইনটা আমার একটা সেলের মধ্যে চলে আসছে। আমরা এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে। সেম জিনিসটা আমরা কপি করলাম, কপি করে যদি আমরা এখানে দিই তবে আমার পুরো লাইনটা কিন্তু একটা সেলে আসবে না, এখানে ওয়ার্ড টেক্সট থাকার কারণে আসছে। ওয়ার্ড টেক্সটটা তুলে দিই তবে এখন দেখেন পুরো লাইনটা কিন্তু একটা সেলের মধ্যে আসে নেই। এখন এখানে দেখাচ্ছে পাশে, আপনি পাশে একটা কিছু লিখে দেন 1 2 3 দিলাম, এই পাশে দেখেন এখন আর শো করতেছে না। পুরো লাইনটা যদি শো না করে আমাদের একটা সেলের মধ্যে তবে সেক্ষেত্রে আমরা ওয়ার্ড টেক্সট অন করে দেবো। ওয়ার্ড টেক্সট অন করে দিলে আমার পুরো লাইনটা একটা সেলের মধ্যে চলে আসবে। এরপর আমরা এখান থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমার টেক্সট অনুযায়ী সেলের সাইজটা চলে আসবে। এরপর মার্জিন সেন্টার। মার্জিন সেন্টারের কাজ হচ্ছে আপনার একাধিক সেলকে নিয়ে একটা সেলে রূপান্তর করবে, যেটা আমরা ওয়ার্ডের মধ্যে টেবিল নিয়ে যখন কাজ করেছিলাম সেখানে দেখেছি। আমরা যদি এখানে ওয়ার্ডে আসি, ওয়ার্ডে আসার পর এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে একটা টেবল নিলাম। টেবল নেওয়ার পর এখানে দেখেন আমাদের টেবল ডিজাইনটা চলে আসছে। এখান থেকে লেআউটে আসলে এখানে লক্ষ্য করেন মার্জ সেল। আমরা এখান থেকে যদি সবগুলো ঘরকে মার্ক করি, মার্জ সেল করি, দেখেন সবগুলো ঘর মিলে একটা সেল হয়ে গিয়েছে। ঠিক তেমনি এক্সেলের মধ্যেও আপনি একাধিক সেলকে নিয়ে মার্জ সেল করলে একটা সেলে রূপান্তর হবে।
এখন তো এস সেলের মধ্যে আমরা 1 to 3 নিলাম, এটা ঠিক মাঝে আছে। আপনি এখানে যদি লক্ষ্য করেন মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ হবে আর টেক্সটগুলো থাকবে সেন্টারে। আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি তবে এখানে দেখেন মার্জ এক্সোর্স, তারপর হচ্ছে মার্জ সেল, তারপর হচ্ছে আনমার্জ সেল। আমরা যদি এখন আনমার্জ সেল করি তাহলে আমাদের পূর্বে যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইন্ড এই 3টা গ্রুপ সম্পর্কে। আমরা পরবর্তীতে আলোচনা করব নাম্বার গ্রুপ নিয়ে। আজকের মতো ততটুকুই। খোদা হাফেজ।